পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। দ্বিতীয় দিনের ঈদ যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। যাত্রায় বিলম্ব বা শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে র্যাব জানায়, ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ড এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করেছে র্যাব সদস্যরা। যে সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রার দ্বিতীয় দিনের খবর জানতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর যাত্রীরা কি বলছেন? তারা কি স্বস্তিতে আসলে বাড়ি যেতে পারছে? শাওন, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। আমরা ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। ভোরে যে পরিমাণ ভিড় ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে ভিড়টি অনেক বেশি বেড়েছে এবং কমলাপুর রেল স্টেশন থেকে বলা হচ্ছে, স্টেশন ম্যানেজার একটু আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, এই ভিড় হয়তো বিকালবেলা আরও বেশি বাড়তে পারে। ভোর থেকে এখন পর্যন্ত মোট 15টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে এবং এর সবকটি ট্রেনই মোটামুটি নির্ধারিত যে সময় ওই সময়ে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঈদ যাত্রায় রেগুলার বা সব সময় যে ভোগান্তিটি শিকার তারা হয়, সবসময় যে ভোগান্তিটির মধ্যে পড়তে হয়, স্টেশনে এসে তারা ট্রেনটি এখানে পান না প্ল্যাটফর্মে। এবার এখানে পৌঁছে ট্রেন যে নির্ধারিত সময়, সে সময়ের আগে তারা প্ল্যাটফর্মে ট্রেন পেয়েছেন, তারা তাদের নির্ধারিত আসনটি গ্রহণ করেছেন। তারা স্বস্তির কথা জানিয়েছেন। তারা তাদের পরিবারের সঙ্গে ঈদ করবার জন্যে, প্রিয় মানুষদের সঙ্গে ঈদ করবার জন্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন এবং এই যে স্বস্তিতে বাড়ি ফিরতে পারা, এইটা তাদের কাছে অনেক বেশি আনন্দের এবং স্বস্তিদায়ক মনে হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে এ ধীরগতি সৃষ্টি হয়। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়েছে এই মহাসড়কে। এছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে, তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। ভোর থেকে শিডিউল বিপর্যয় ছাড়াই বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। এতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। আর ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ড এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেনের রিপোর্ট। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির স্বপ্ন সবার চোখে মুখে। সেজন্য সব কষ্ট সইতে রাজি ঘরমুখ হয়ে সব মানুষ। জার্নিটা যদিও অনেক দুঃখের, কষ্টের, অনেক জ্যাম, অনেক জার্নি, অনেক গ্যাঞ্জাম আর কি, ঠেলে ঠুলে বাসায় যাওয়া। তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তির, অনেক শান্তির আর কি। ঈদের ছুটিতে সবার তো মনে করেন ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য বাড়িতে যাইতে হয়। এতদিন পর বাসায় যাচ্ছি, এই যে ঈদের একটা আনন্দ, এটা কিন্তু বাসায় গেলেই শুধু ফিল হয়। ভোর থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রীদের চোখে মুখে। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আসিয়ে ট্রেন পাইছি, কারণ অতীতে এইরকম কোনো রেকর্ড নাই।
পাইছি হয়তো কয়েকদিন, কিন্তু আজকে সবচেয়ে বেস্ট। আজকে আমি যখন সকালবেলা আসলাম তখন আমি দেখলাম যে ট্রেনটা আগে থেকেই স্ট্যান্ডিংয়ে আছে, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু এরকম হয় না। এদিকে ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। ঘরমুখী মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে, দু একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত। যাত্রাপথে মলম পার্টি, ছিনতাই চক্র থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত গাড়ির চাপে ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ ছিল। হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কে বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। হাইওয়ে পুলিশ অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান মহাসড়ক পরিদর্শনে এসে জানিয়েছেন, ঈদ যাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ যানবাহন চলতে দেওয়া হবে না। সকালে ঢাকা আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের সিসি ক্যামেরা রয়েছে। আমাদের হাইওয়ে পুলিশের প্রতিটা সদস্য সকল ডিউটি বডি অন ক্যামেরার আওতায় আমরা নিয়ে আসছি। প্রত্যেকেই বডি অন ক্যামেরা ব্যবহার করছে। এখন যাচ্ছি টাঙ্গাইল মহাসড়কে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ধীর গতিতে যানবাহন চলাচলের খবর আমরা জেনেছি ইতিমধ্যেই, তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, হ্যাঁ, এক কথা বলতে গেলে সকাল থেকে 11টা পর্যন্ত কিন্তু এই মহাসড়কে যানবাহনের বেশ ভালো চাপ ছিল, যার কারণে এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু অর্থাৎ পূর্ব যে গোলচত্বর অর্থাৎ টোল প্লাজা পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার যে সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু সকাল থেকেই 11টা পর্যন্ত বেশ চাপ ছিল। সেই চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন অনেকটা কমে আসছে। তো আমি পুলিশের সাথে কথা বলেছি, হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, বঙ্গবন্ধু পূর্ব থানা যে আছে সেই থানা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত রাত থেকে গাড়ির চাপ অনেকটা বেশি ছিল এবং সড়কে কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে গাড়ি টানতে পারেনি এবং গাড়ি সরাতে দেরি হয়েছে, যার কারণে সকাল থেকে চাপটা ছিল। তো আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আজ থেকে ছুটি কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে ঘরে ফেরা মানুষের কিন্তু চাপ আজকে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশেরও এবং সংশ্লিষ্টদের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিশেষ করে এই 13 কিলোমিটার যে জায়গা সড়ক রয়েছে, এই সড়কের উপর নজর রয়েছে সকলের। এই সড়কটি যদি ঠিকভাবে গাবতলী পশুর হাটের খবর জানতে যাচ্ছি, সেখানে থাকা সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। আপেল, এবার কোন আকারের পশু বেশি দেখছেন আর দামি বা কেমন? রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। আমি আসলে গাবতলী হাটে রয়েছি, হাটের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম। তো আমি যেটি লক্ষ্য করলাম যে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই আসলে এখানে উঠেছে। তবে মাঝারি সাইজের যে গরু, সেটির চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে। তারপরও বলে রাখি যে অনেকে শখে কিন্তু বড় গরু কিনে থাকেন। আমার পিছনে যে গরুটি দেখছেন, এই গরুর দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এখন পর্যন্ত ক্রেতার উপস্থিতি তেমন খুব একটা দেখা যাচ্ছে না, তবে বিক্রেতারা বলছেন যে আসলে সময় যত বাড়বে হয়তোবা ক্রেতার উপস্থিতি অনেকটা বাড়বে বলে তারা আশা করেছেন। এখন যারা আসছেন তারা মূলত আসলে বিভিন্ন গরুগুলো দেখছেন, দাম যাচাই করছেন, পরবর্তীতে তারা কিনবেন সেটি আমাকে জানিয়েছেন।
তো পাশাপাশি বলে রাখি যে এই যে হাট কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু পর্যাপ্ত নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ আগে আসলে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন উনি আসলে এই পরিদর্শনে এসেছিলেন এবং ঘুরে দেখেছেন। তিনি সাংবাদিকের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন যে হাট কেন্দ্রিক যে অজ্ঞান পার্টি মলম পার্টি যে রয়েছে সেগুলো যাতে আসলে তৎপরতা যাতে রোধ করা যায়, সেগুলো যাতে বন্ধ থাকে, পাশাপাশি যারা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি তাদের যাতে দেখভাল করেন এই জন্য তিনি বলেছেন শুধু এই গাবতলীর পশুর হাটটিই নয়, রাজধানীতে যেসব হাটগুলো রয়েছে এবং দেশের বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে যেসব হাটগুলো রয়েছে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়ার পশুর হাটে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, বগুড়ায় পশুর সরবরাহ কেমন এবং দামই বা কেমন আমাদের জানাবেন। জি শাওন, আর মাত্র 4 দিন পর পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বগুড়ার প্রায় ছোট বড় 80টি এই পশুর হাটে কিন্তু এখন জমজমাট ক্রেতাদের সমাগম এবং বিক্রেতাদের জমজমাটে এই আসলে দেখা যাচ্ছে। ও আজকে কিন্তু আমরা অবস্থান করছি বগুড়া শহরের এই কালীতলা হাটে। এই হাটে কিন্তু বিকাল 3টা থেকে ক্রয় বিক্রয় শুরু হয়। তো ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাপক পশু এখানে কিন্তু আমদানি হয়েছে এবং বিক্রিও হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে অলরেডি বিক্রি। তো এখানকার ক্রেতাদের সঙ্গে যেটা কথা বলেছি তারা আসলে বলছে যে বিগত বছরের তুলনায় কিন্তু এবারে একটু দাম একটু চড়া, অনেকটা বেশি বলছে এবং অন্যান্য বারের মতো কিন্তু বিক্রেতারাও বলছে আসলে যে দাম বৃদ্ধি পেলেও কিন্তু তারা লাভবান হতে পারছেন না, যে পশুর যে খাবারের যে বৃদ্ধি, দাম বৃদ্ধির কারণে তারা লাভবান হতে পারতেছেন। তো এছাড়া কিন্তু আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে যে বগুড়ায় প্রায় 7 লক্ষাধিক গরু রয়েছে, কুরবানিকে উপলক্ষে কেন্দ্র করে 7 লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন স্থানে রপ্তানি সম্ভব হচ্ছে। তো এই ছিল বগুড়ার কুরবানি পশু সর্বশেষ খবর। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে বিবৃতিতে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে 21শে আগস্ট হত্যা মামলায় তারেক রহমানকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বক্তব্য দেয় তার প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 1-11 খ্যাত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল। তারা ষড়যন্ত্র করে মুফতি হান্নানকে দিয়ে তারেক রহমানের নাম ঢুকিয়েছে অভিযোগপত্রে। অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তার মাধ্যমে মামলায় তারেক রহমানের নাম জড়ানো হয়েছে। সাজানোর রায় দেওয়ার পর এখন তারেক রহমানের চরিত্র হননে নেমেছে সরকার। দিনাজপুর ও কুষ্টিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জমজমাট বেচাকেনা, সব হাটেই দেশি গরুর আধিক্য। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের হাটগুলোতে ভরপুর দেশীয় গরু, ছোট বড় মাঝারি সহ নানা আকৃতির গরুতে সয়লাভ বিভিন্ন হাট। ক্রেতারা তাদের পছন্দের পশুটি কিনে নিচ্ছেন, তবে দাম বেশি বলছেন তারা। খামারিরা বলছেন গোখাদ্যের দাম দ্বিগুণ হয় তাদের খরচ বেড়েছে। এবছর দিনাজপুরের স্থায়ী অস্থায়ী মিলে মোট 63টি হাট বসেছে। মিডিয়াম 40-50 এগুলোর মধ্যে চাহিদা বেশি। এদিকে কুষ্টিয়াও জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বৃহৎ বালিয়াপাড়া সহ জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 26টি পশুর হাট বসেছে। হাটে দেশীয় গরুর আধিক্য বেশি, ভারতীয় গরু নেই বললেই চলে। তবে কাঙ্ক্ষিত দাম না পায় হতাশ খামারিরা। গত বেড়েছে গরুর বাজার অনেক কম, লাখ প্রতি আপনার 15,000-20,000 প্রতি গরু প্রতি কম। খট্টর যাই কিছু খাওয়াইছি মনে করেন, এখন বিক্রি করতে আসে সেই দাম তো দিতেছে না। দামের আশায় নিয়ে আসি যে দাম পাবো, সেরকম দাম নাই। বর্তমান করতে খুব টানছে না, আর অনেকের দাম কম। গুণগত মান ভালো থাকায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারী ও সাধারণ ক্রেতারা কোরবানির পশু কিনে নিতে আসছেন কুষ্টিয়ার বিভিন্ন হাটে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। গেল বছরগুলোর চেয়ে স্যানিটেশন, নিরাপদ পানি এবং হাইজিন খাতে বরাদ্দ কমেছে, যার কারণে এসডিজি 6 অর্জন ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে বাজেটোত্তর আলোচনায় একথা বলেন। হোসেন জিল্লুর বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে নিরাপদ পানি, পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের মতো বিষয়গুলোতে সরকারের আরও গুরুত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু গেল 2 বছরে ক্রমাগতভাবে সরকার এ খাতে বরাদ্দ কমিয়ে দিচ্ছে। এমনকি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন, সিলেট, রংপুরের মতো নগরে এ খাতে বরাদ্দ খুবই কম।
তার দাবি, দেন দরবার করে ওয়াশ বাজেট বরাদ্দ পাওয়ায় প্রয়োজন অনুসারে প্রান্তিক, দুর্গম, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোভিডের পর সরকার এ খাতে গুরুত্ব কমানোর ফলে ঝুঁকিতে পড়ছে দরিদ্র সীমার নিচে থাকা নারী ও শিশুরা বলে মন্তব্য হোসেন জিল্লুরের। শঙ্কিত হচ্ছে যে ওয়াশ অ্যালোকেশন এটা কমে গেছে। ঢাকা নর্থ যথেষ্ট অ্যাটেনশন পেয়েছে, ঢাকা সাউথ অ্যাটেনশন পায়নি। এই যে বৈষম্যগুলো হচ্ছে শহর ধরে, সিটি কর্পোরেশন ধরে, ওয়াসা ধরে, এই বৈষম্যের কোনো কারিগরি ব্যাখ্যা নেই। এটা নিড বেসড অ্যালোকেশন হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে বাজেটের সব টাকা জলবায়ু খাতে বরাদ্দ দিলেও তা যথেষ্ট হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মধ্যেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জোর দিতে হবে। রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত সবুজ এক আলোচনায় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সবুজ প্রবৃদ্ধি অর্জনে শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। বলেন, দেশের প্রবৃদ্ধি ধারা টেকসই করতে চাইলে পরিবেশগত দিকগুলো নিয়ে ভাবতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রিন গ্রোথের বিকল্প নেই। আমি যদি আমার পুরো বাজেটটা জলবায়ুতে দিয়ে দিই, তারপরে সেটা যথেষ্ট হবে না। তবে বাজেটের পাশাপাশি আমাদের যেটা দেখা উচিত, সেটাকে আমরা কার্যকরভাবে সেই অর্থটা আমরা ব্যবহার করতে পারছি কিনা। অর্থাৎ যাদের জন্য এই অর্থ, যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে, তাদের কাছে অর্থটা যেন সঠিকভাবে পৌঁছাতে পারে এবং আমাদের যে সীমিত সম্পদ আছে, এটার সর্বোচ্চ ব্যবহার যেন আমরা নিশ্চিত। কোরবানির হাটের খবর জানাতে যাচ্ছে দিনাজপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, হাটে ক্রেতা সমাগম কেমন আর বিক্রেতাদের কি বলছে বিক্রেতারা? ঋতু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের বড় আপনার পশু বিক্রির হাট। এটি হচ্ছে যোগেনবাবুর হাট। এখানে সকাল 9টায় শুরু হয়েছে কেনা বেচা। এখন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু যে সমস্ত গরু বিক্রি হয়েছে সেগুলো কিন্তু চলে গেছে। এখন যেহেতু পাঁচটা বেজে গেছে, এখন কিন্তু আপনার কেনা বেচাটা অনেক বেশি কমে গেছে। আর একটি কথা বলে রাখতে চাই যে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম বেশি, অথচ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যে খাদ্য যে খরচ হয়েছে সেই খরচ কিন্তু উঠবে না। আর একটি কথা বলতে চাই যে দিনাজপুর কিন্তু সীমান্তবর্তী জেলা। এই জেলাতে কিন্তু আপনার মানে ভারত থেকে কোনো গরু আসছে না। আর দিনাজপুর জেলায় চাহিদা রয়েছে প্রায় 3,94,000 গরুর। সেখানে কিন্তু আপনার 1,64,000 আপনার দিনাজপুরের বাহিরে চলে যাবে এখান থেকে। আরেকটি জিনিস বলে রাখতে চাই যে এখানে কিন্তু আপনার দেশি গরুর আধিক্য অনেক বেশি এবং দিনাজপুরের যে সমস্ত হাট রয়েছে এই সমস্ত হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে বিশেষ করে যে সমস্ত গরু রোগাক্রান্ত কিংবা অসুখ বিসুখ রয়েছে এই জন্যে কিন্তু আপনার প্রাণী সম্পদ বিভাগ থেকে আপনার মেডিকেল টিম কাজ করছে। সব কিছু মিলিয়ে আরও যেহেতু 3 দিন বাকি, আপনার গরুর হাট জমতে আরো একটু দেরি লাগবে। তো আমার কাছে এই ছিল দিনাজপুরে গরুহাটের সর্বশেষ সংবাদ। ঋতু। বগুড়া সদর উপজেলার মাটি ডালি বিমান মোড়ে আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে 29,46,000 টাকা চুরির অভিযোগ করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। গতরাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির এই উপশাখা গত 3 বছর ধরে দোতলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু শাখার নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার ছিল না। রাতের বেলা কোনো গার্ড থাকতো না। সকালে কর্মকর্তারা এসে সিন্দুক ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মোংলা বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান। দুপুরে মতবিনিময় সভার শুরুতে মোংলা বন্দরের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বন্দর চেয়ারম্যান।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। এমনটা জানিয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, এখন বেনজিরের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিশন। তবে মামলা করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন, যা বর্তমানে চলমান আছে। ইতিমধ্যে বেনজির ও তার স্ত্রী এবং 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে অনুসন্ধানে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইমে ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট করে দুদকের আইনজীবী জানান, আদালত কর্তৃক বেনজির ও তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ এবং তা জব্দ করার মাধ্যমে প্রাথমিক প্রমাণ মেলে তারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অপরাধলব্ধ সম্পদ জব্দ করা হয় যখন দেখা যাচ্ছে এখানে অপরাধের আলামত পাওয়া যায়। অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ সম্পত্তির আলামত পাওয়া গেছে বলেই কিন্তু জব্দ করেছে, এবং দুদক চাইলেই কিন্তু আদালত জব্দ করতে বাধ্য না, সেটা আদালতের কাছেও প্রতীয়মান হয়েছে। এটা যদি আমরা জব্দ এই মুহূর্তে না করি, পরবর্তীতে এটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা এবং সম্পত্তি জব্দের আদেশের মধ্যেই দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান যেন বিদেশ যেতে না পারেন, সেই নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই আবেদনের শুনানি শেষে ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দেন বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন। 4টি মোবাইল অপারেটর কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করে দুদক। সেই অভিযোগে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থের কারণে রাষ্ট্রের 152 কোটি টাকা ক্ষতি করে সুদ মওকুফ করেন ওয়াহিদা রহমান। তদন্তের সময় তিনি যেন দেশ ছেড়ে যেতে না পারেন, সেজন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। বিশেষ করে সদরঘাটে নৌপথে যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসের শেষ দিনের কাজ শেষ করে সদরঘাটে নৌপথে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে সদরঘাটে ছুটে এসেছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী সাধারণ যাত্রী। অতিরিক্ত বৃষ্টির কারণে দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে এসে পৌঁছান তারা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে পায়ে হেঁটে আসতে হয়েছে অনেক মানুষকে। এদিকে পদ্মা সেতুর কারণে সদরঘাটের ভিড় কিছুটা কম। 41টি রুটে চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক লঞ্চ। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চলবে আগামী 23 জুন পর্যন্ত। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ঘরমুখী মানুষ, আমরা যেমনটি জানিয়েছি, এবং বিশেষ করে সদরঘাটে কিন্তু নৌপথের যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। তো আপনার কাছে জানতে চাই যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরমুখী মানুষের ভোগান্তি আসলে আপনি কেমন লক্ষ্য করেছেন, সেখানে আমাদেরকে জানাবেন। লিনা, আমি আজকে এই সদরঘাটে এসেছি বিকালের দিকে, বিকাল 5টার দিকে। তখন তুমুল বৃষ্টি চলছিল। যেই ভোগান্তির কথা আমি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই জেলাগুলো মানুষ এই নৌপথে ভ্রমণ করে সদরঘাট থেকে, তাদের মূল ভোগান্তিটা আসলে এই যে রাজধানীর যে গুলিস্তান রয়েছে সেখান থেকেই শুরু হয়েছে। এবং তারা এই সদরঘাটে যারা পৌঁছেছেন বৃষ্টিতে ভিজে,
তারা বলেছেন যে ঢাকা শহরের বিভিন্ন এলাকা সহ আশপাশের জেলাগুলো থেকে কিন্তু এই জায়গায় ঈদ উপলক্ষে মানুষজন জড়ো হয় এই নৌপথে ভ্রমণের জন্য। যদিও এই চিরচেনা যে আগের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়ের ভোগান্তি কিছুটা কম হলেও ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে এই গুলিস্তানের পর থেকে এই সদরঘাট পর্যন্ত যে এলাকাটি, সেই এলাকাটির যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক প্রকৃতির, তার উপরে এই বৃষ্টি এবং সব উপেক্ষা করেই তাদের এখানে আসতে হয়েছে। প্রচণ্ড কষ্ট হলেও যে প্রিয়জনের সাথে যে তারা দেখা করবে ঈদে, সেই খুশিটি কিন্তু যাত্রীরা জানাচ্ছিলেন। যদিও পদ্মা সেতু যে চালু হয়েছে তার সুবিধা কিন্তু এই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যেসব জেলা রয়েছে সেসব জেলার মানুষ পাচ্ছেন, কারণ আগে যে এই পরিমাণের ভিড় দেখা যেত তার থেকে ভিড় কিছুটা কম। তারপরেও গত ঈদুল ফিতরের থেকে এই যে কুরবানির ঈদে, এই কুরবানির ঈদে কিন্তু এই যে নৌ পরিবহন সংশ্লিষ্ট লোকজন বলছে যে ভিড় খুব বেশি হবে। প্রায় 21 লাখের বেশি মানুষ এই মাত্র এই যে আজকে শুরু হয়েছে সাপ্তাহিক ছুটি আনুষ্ঠানিকভাবে, বৃহস্পতিবার অফিস করার পর থেকেই কিন্তু লোকজন এখানে ছুটে এসেছে এবং সামনে রোববার পর্যন্ত কিন্তু এই যে এসব জেলাগুলোতে 21 লাখের বেশি মানুষ যাবে এবং বিশেষ ব্যবস্থাও কিন্তু এই সদরঘাট নৌ বন্দর কর্তৃপক্ষ করেছে। এসব 41টি রুটে আপনি জানেন যে 190টি বিশেষ লঞ্চ চলবে এবং তার 90টি এই সদরঘাট থেকে ছাড়বে। তারপরেও কিন্তু এই যে বিশাল সংখ্যক মানুষ এবং কম দিন রয়েছে, আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে দিনে সময়টা কম পাওয়ার জন্য চাপটা বেশি পড়বে এবং তার জন্য কিন্তু অনেক বেশি চিন্তার কারণ রয়েই যাচ্ছে। এই যে যারা নৌ পরিবহন সংশ্লিষ্ট লোকজন তারা কিন্তু সব জানাচ্ছিলেন। লীনা, এইভাবেই কিন্তু নৌপথের যাত্রী পারাপার শুরু হয়েছে ঈদ উপলক্ষে। সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামউদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এমন আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে চাকরি নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশি জনশক্তিকে ভিসা দেবে। তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তারা বাংলাদেশ থেকে জনবল নেবে। এ সময় প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপর জোর দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে কিছু মন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরদার করার নতুন উপায় খুঁজবেন বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ফোর্সেস গোল 2030 এর আওতায় সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীকে উন্নত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলবে। দেশে গত 20 বছরে কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এই তথ্য জানিয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। গত সোমবার দেয়া আদেশে বিষয়টি আজ জানান রিট আবেদনকারী আইনজীবী। 6 মাসের মধ্যে ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের শিরোনামে গত 6 ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশিত হয়। গত মাসের মাঝামাঝিতে ওই প্রতিবেদন সহ এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র রিটটি করে। মিয়ানমার সীমান্ত থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণের কারণে 7 দিন বন্ধ থাকার পর বিজিবি ও কোস্ট গার্ডের নিরাপত্তায় শুরু হয়েছে ট্রলার চলাচল। বিকেল 4টায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার সাগর উপকূলে পয়েন্ট দিয়ে স্থানীয়রা সেন্ট মার্টিন থেকে ট্রলার যোগে টেকনাফে গেছেন বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী। তবে আজ পণ্যবাহী কোনো ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়েনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।